নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। অন্নপূর্ণা যোজনা নিয়ে তোমাদের অনেকেরই অনেক ধরনের সমস্যা হচ্ছে, কারণ তোমরা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার অনেকে টাকা পাওনি। আবার অনেকের বিভিন্ন ধরনের সমস্যার কারণে তাদেরকে রিজেক্টেড দেখাচ্ছে, অনেকের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, অনেকের সাবমিটেড দেখাচ্ছে, অনেকের আন্ডার প্রসেস দেখাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে অন্নপূর্ণা যোজনা, তাহলে এই অন্নপূর্ণা যোজনার প্রকল্পের সুবিধা কি তোমরা আদৌ পাবে? এটা নিয়ে একটা বড় প্রশ্ন। তবে আজকের ভিডিওটা দেখার পরে তোমাদের সম্পূর্ণ কনফিউশন দূর হয়ে যাবে। তোমাদের দেখো একদম অফিসিয়াল যে নোটিশটা রিলিজ হয়েছে আমি সেটা তোমাদের দেখাচ্ছি, এবং এখানে তোমাদের কি কি বলা হয়েছে আমি সম্পূর্ণ তোমাদের বেঙ্গলিতে ট্রান্সলেট করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি কি কি বলা হয়েছে, যেগুলো অবশ্যই প্রত্যেকে জানতে হবে। তো দেখো নোটিশটা কিন্তু অনেক বড়, তবে আমি এখানে যে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো সেগুলোই তোমাদের কাছে ক্লিয়ার করব এবং বেঙ্গলিতে কনভার্ট করে তোমাদের বুঝিয়ে দেবো। ওকে, তো এখানে প্রথমে যেটি সেটি হলো টু সর্ট আউট দ্য ক্রাঞ্চ অফ ম্যান পাওয়ার দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন শুড ইনভলভ CDPO, ASHA, ICDS worker, helper, supervisor, willing BLO, etc. in conducting inquiries at the field level against remuneration which will be informed in due time. এখানে যেটা বলতে চেয়েছে যে জনবলের দেখতে পাচ্ছ যে জনবলের ঘাটতি মেটাতে জেলা প্রশাসনকে পারিশ্রমিকের বিনিময়ে মাঠ পর্যায়ে মানে একেবারে গ্রাউন্ড লেভেলে তদন্ত পরিচালনার কাজে CDPO, আশাকর্মী এবং ICDS যে কর্মী রয়েছে, সহায়ক, সুপারভাইজার এবং BLOদেরও কিন্তু যুক্ত করা হবে, যথাসময়ে সেটা জানানো হবে। তো অর্থাৎ তোমরা জানো যেহেতু একটা ম্যান পাওয়ারের একটা ব্যাপার রয়েছে, যেহেতু অনেক কম ম্যান পাওয়ার, তাহলে সেক্ষেত্রে মানে SDPO, আশাকর্মী, তারপরে ICDS ওয়ার্কার এদেরকে কিন্তু যুক্ত করা হচ্ছে যাতে এই কাজটা খুব তাড়াতাড়ি সম্পন্ন করা যায়। ঠিক আছে, অর্থাৎ তারা বাড়ি বাড়ি ভিজিট করে তারা একেবারে গ্রাউন্ড লেভেলে তোমাদের সহায়তা করবে। আচ্ছা, এর পরবর্তী যেটি বলা হয়েছে সেটা হলো অফলাইন অ্যাপ্লিকেন্টস, যারা তোমরা অফলাইনে ফর্ম জমা করেছো আর নট বিং অ্যাবেল টু চেক দেয়ার স্ট্যাটাস, তারা তাদের স্ট্যাটাস চেক করতে পারছে না। লার্জ নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস আর কামিং টু বিডিও অফিস, যার ফলে লার্জ নাম্বার অফ অর্থাৎ বেশি সংখ্যক আবেদনকারী তারা বিডিও অফিসে যোগাযোগ করছে। NIC উড অ্যানেবল স্ট্যাটাস চেক অপশন for physical applications enter at offices by the citizen to within 9/7/2026। তো এখানে যেটা তোমাদের বলতে চেয়েছে, অফলাইনে আবেদনকারীরা তাদের স্ট্যাটাস চেক করতে পারছে না, বিপুল সংখ্যক আবেদনকারী বিডিও অফিসে আসছেন। এনআইসি তারিখের NIC তোমাদের যে তারিখটা রয়েছে আমি তারিখটা তোমাদের দেখাচ্ছি, 9/7/2000 তারিখের মধ্যে নাগরিকদের দ্বারা অফিসে জমা দেওয়া আবেদনপত্রের অবস্থা যাচাই করার বিকল্প চালু করবে। ঠিক আছে, অর্থাৎ এর একটা অল্টারনেটিভ ওয়ে কিন্তু তোমাদের দেয়া হবে যাতে তোমাদের স্ট্যাটাস তোমরা যারা অফলাইনে জমা দিয়েছো তারা যাতে চেক করতে পারে। আমরা পরবর্তী দেখে নিই, পরবর্তী যে পয়েন্টটি সেটি কি বলা হয়েছে, যে এখানে দেখো এটা যে এভরি ডে এ গুগল মিট উইল বি হেল্ড টু রিভিউ দ্য প্রোগ্রেস। তো এইখানে যেটা বলতে চেয়েছে যে কাজের অগ্রগতি পরিচালনার জন্য, অর্থাৎ কতটা দ্রুত কাজগুলো হচ্ছে সেগুলো পরিচালনা করার জন্য কিন্তু গুগল মিট সভার আয়োজন করা হবে। অর্থাৎ গুগল মিটের মাধ্যমে কিন্তু তাদের যোগাযোগ স্থাপন করা হবে যে কতটা দ্রুত প্রতিদিন মানে কি কাজগুলো কতটা অগ্রসর হচ্ছে সেগুলো কিন্তু জানা হবে। ঠিক আছে, এবং আবেদনকারীরা যাতে তাদের আবেদনের যে বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারে, মানে প্রেজেন্ট স্ট্যাটাস যারা যাতে পারে, সেজন্য বিডিও নিজ নিজ কার্যালয়ে, গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে হেল্প ডেস্ক, দেখতেই পাচ্ছ হেল্প ডেস্ক খোলার বিষয়টিও বিবেচনা করতে পারেন। অর্থাৎ তোমাদের যাদের স্ট্যাটাস তোমরা চেক করতে পারছো না, তো তোমাদের এই স্ট্যাটাসের আপডেটের জন্য বিডিও অফিস থেকে, সেটা পঞ্চায়েত বা বিভিন্ন যেসব অফিস আছে সেখানে কিন্তু তারা হেল্প ডেস্ক চালু করছে। সেখানে তোমাদের কলের মাধ্যমে হতে পারে যে তোমরা কল করে সেখান থেকে সহায়তা পাবে, তোমাদের স্ট্যাটাসটা তোমরা মানে জানতে পারবে। ঠিক আছে, যে বর্তমানে এখন কোন পজিশনে তোমার স্ট্যাটাসটা রয়েছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী কি বলা হয়েছে দেখে নিই। এর পরবর্তী যেটি সেটি ইম্পর্টেন্ট, এই জায়গাটা ইম্পর্টেন্ট রয়েছে অবশ্যই। এখানে বলছে দ্য এক্সারসাইজ
of approving the eligible beneficiaries whose applications were received till 30/6/2026 যাদের রিসিভ হয়েছে now under inquiry should be completed 10/7 মানে 10ই জুলাইতে তাদের কমপ্লিট হয়েছে আন্ডার ইনকোয়ারি সো দোজ হু ডিড নট রিসিভ দেয়ার পেমেন্ট উইল মে গেট ইট অ্যাট ইয়ারলিয়েস্ট। তো এই জায়গাটা তোমাদের যেটা বলতে চেয়েছে আমি সেটা তোমাদের এখানে বলি। দেখো এখানে বলছে যে 30শে জুন 2026 তারিখ পর্যন্ত প্রাপ্ত আবেদন তদন্তাধীন আবেদনগুলোর মধ্যে যোগ্য সুবিধাভোগীদের অনুমোদন দেওয়ার প্রক্রিয়াটি 10ই জুলাই তারিখের মধ্যে সম্পন্ন করা হবে। ঠিক আছে, অর্থাৎ আজকের ডেটের মধ্যে কিন্তু ব্যাপারটাকে সম্পন্ন করা হবে যাতে তারা যারা এখনও অর্থ পাননি তারা যাতে দ্রুত অর্থ পেতে পারেন। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু বলা হচ্ছে। পাশাপাশি সমস্ত অফলাইন আবেদন 10ই জুলাই 2026 তারিখের মধ্যে ডিজিটাইজ করতে হবে যাতে যোগ্য ব্যক্তিরা জুলাই মাসের মধ্যেই সুবিধা পেতে পারেন। অর্থাৎ এটাও কিন্তু একটা বড় স্টেপ। এবার আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হলো সেটা হলো বিডিও টাকদা asked about the Syncona plantation worker to be eligible or not. There were queries whether the women from families paying GST having 3 or more rooms, ঠিক আছে 3 বা তার বেশি পাকা রুম with more than 50 decimals of land, অর্থাৎ 50 ডেসিমেলের যদি বেশি যদি ল্যান্ড থাকে, হ্যাঁ, উইল বি কনসিডার অর নট, তাদের কি কনসিডার করা হবে কি হবে না। দেখো এই জায়গাটা তোমাদের যেটা বলতে চেয়েছে আমি সেটা তোমাদের দেখাই। তো এখানে বলছে যে তাকদা বিডিও সিঙ্কোনা বাগানের কর্মীরা যোগ্য কিনা এবং সে বিষয়ে জানতে চেয়েছিলেন। এছাড়া জিএসটি আবেদনকারীর পরিবার 3টি বা তার বেশি যদি কক্ষ বিশিষ্ট বাড়ি থাকে, 50 ডেসিবেলের বেশি জমির মালিকাধীন পরিবারের নারীদের বিবেচনা করা হবে কিনা সে বিষয়েও কিন্তু প্রশ্ন উত্থাপিত হয়েছিল। অর্থাৎ এই ব্যাপারেও কিন্তু একটা ডিসকাশন হয়েছে। ঠিক আছে, আশা করা যায় এই ব্যাপারে হয়তো তোমাদের কিছুটা হয়তো লাগু করতেও পারে। ওকে, কারণ অনেকেরই আছে যাদের 3টের বেশি পাকা রুম থাকতেই পারে। ঠিক আছে, একটা বাড়ি করেছে সে বাড়িতে 3টের বেশি পাকা রুম থাকতেই পারে, তা বলে কি তাদের কি দেওয়া হবে না। এবং আরেকটি ব্যাপার যেটা সরকারি যারা কর্মচারী তাদের নিয়ে যে তাদের একটা যে প্রশ্ন, সেই প্রশ্নটা নিয়েও কিন্তু একটা এইখানে রয়েছে। সেটা হলো সরকারি কর্মচারী পেনশনভোগী আয়কর দাতাদের পরিবারের সদস্যদের এই প্রকল্পের আওতায় বিবেচনা করা হবে কি না তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠেছে। হয়তো তোমার পরিবারের একজন কেউ সরকারি কর্মচারী, তুমি তো নও, তারপরে ধরো কেউ একজন পেনশনভোগী রয়েছে, আয়কর দেয়, পরিবারের একজন আয়কর দেয়, তো কারণ বিজ্ঞপ্তিতে পরিবারের সদস্যদের বিষয়ে কোনো উল্লেখ নেই। এ বিষয়ে জানানো হয়েছে যে এই ধরনের পরিবারের আবেদনকারীদের আপাতত অনুমোদিত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। প্রকৃত অভাবী যোগ্য নারীদের অগ্রাধিকার দেওয়া উচিত। এই বিষয়ে শীঘ্রই একটি স্পষ্টীকরণ জারি করা হবে। অর্থাৎ এখানে কিন্তু একটা ব্যাপার, সেটা হলো সরকারি কর্মচারী পেনশনভোগী যারা আয়কর দেয় তারা কিন্তু এলিজিবল নয়, সেই সব নারীদের কিন্তু দেয়া হবে না। এখানে যারা অভাবী এবং প্রকৃত অভাবী যারা যোগ্য নারী, যারা এই কন্ডিশনগুলো ছাড়া যারা এলিজিবল যারা রয়েছে তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে। ঠিক আছে, এবং আরেকটি ব্যাপার এখানে আরেকটি ব্যাপার যেটা রয়েছে সেই জায়গাটাও বলি, সেটা হলো পোর্টালে এমন ব্যবস্থা রাখা হবে যাতে মাঠ পর্যায়ে তদন্তের সময় কোনো সুবিধাভোগীকে অযোগ্য বলে মনে হলে পরবর্তীতে তাদের আবেদন বাতিল করা যায়। অর্থাৎ তোমাদের এই যে পোর্টালে এমন একটা ব্যবস্থা রাখা হচ্ছে যাতে মাঠ পর্যায়ে যখন তদন্ত তারা করছে, সুবিধাভোগীদের যদি কোনো মনে হয় যে তারা অযোগ্য, তাদেরকে কিন্তু এরা যোগ্য নয়, তাদেরকে কিন্তু পরবর্তী সময়ে তোমার যতই তুমি টাকা পাও না কেন পরবর্তী সময় তোমাদের কিন্তু রিজেক্টও করে দিতে পারে। ঠিক আছে, এবং ফেরত পাঠানো মানে রিভার্টেড, যাদের ফর্ম রিভার্টেড হয়েছে ইনকোয়ারি অফিসার এর স্তরে উপলব্ধি করা হবে। এনআইসি 9/7/2026 তারিখের মধ্যে বিষয়টি নিশ্চিত করবে। ঠিক আছে, এবং আরেকটি ব্যাপার বলেছে সেটা হলো জানতে চাওয়া হয়েছিল যে অঙ্গনারী কর্মী, সহায়িকা, তারপরে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার প্রমুখ
অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য কিনা। দেখো এইটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন, ঠিক আছে, যে সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, তারপরে হচ্ছে অঙ্গনারী কর্মী, সহায়িকা, আশা কর্মীরা কি এই প্রকল্পের জন্য যোগ্য। তো জানানো হয়েছে যে যেহেতু তারা সরকারি পরিষেবার সাথে যুক্ত, মাসিক ভিত্তিতে সাম্মানিক ও পারিশ্রমিক পাচ্ছেন, তাই পরবর্তী কোনো নির্দেশ না আসা পর্যন্ত তাদের আবেদন সম্ভবত অনুমোদিত হবে না। এই ব্যাপারে কিন্তু একটা ব্যাড নিউজ রয়েছে। যারা আশা কর্মী, অঙ্গনারী কর্মী, সহায়িকা, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, তারা কিন্তু এই প্রকল্পের আপাতত কিন্তু কোনো সুবিধা পাবে না, ঠিক আছে। এই ব্যাপারেও কিন্তু একদম সরাসরি বলে দিয়েছে, এবং সেটা যদি পরবর্তী সময়ে বিচার বিবেচনা করে তাহলে হয়তো কিছু একটা হতে পারে। আচ্ছা, আরেকটি ব্যাপার যেটা রয়েছে সেটা হলো ব্যাংক যাচাইকরণ পেমেন্টের ব্যর্থতা, যাদের পেমেন্ট ফেলিওর হয়েছে। এনআইসি ব্যবহারকারীদের পর্যায়ে আবেদনকারীদের কাছে কারণগুলো তুলে ধরবে। এই বিষয়ে নামের সামান্য পরিবর্তন, আধার সংক্রান্ত তথ্যের পরিবর্তন, এডিট, সংশোধনের সুযোগ থাকা প্রয়োজন। তো অবশ্যই যাদের ধরো পেমেন্ট ফেলিওর হয়েছে, ব্যাংকের কোনো ইনফরমেশনে কিছু ভুল হয়েছে, তাদের নিশ্চয়ই একটা এডিট অপশান দেওয়া উচিত, যাতে তাদের এই সব সামান্য পরিবর্তনগুলো তারা যাতে করে নিতে পারে, এবং আধার সংক্রান্ত তথ্য হয়তো কিছু ভুলভাল দিয়ে ফেলেছে, সেগুলোকে যাতে কনসিডার করা হয়, তারা যাতে আবার এডিট বা মডিফিকেশন করতে পারে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস। আমি তোমাদের একেবারে বাংলায় কনভার্ট করে সেগুলোকে বুঝিয়ে দিলাম। আশা করি ভিডিওর মাধ্যমে যে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো সেগুলো তোমাদের বোঝাতে পারলাম, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি অন্তত লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।